শাহরিয়ার ম্যানশন। মায়া অটো থেকে নেমে শাহরিয়ার ম্যানশনের গেটের সামনে দাঁড়িয়ে আছে। যেই বাড়িতে তার বউ হয়ে ঢোকার কথা ছিল সেই বাড়িতে আজ রক্ষিতা নামে ঢুকতে হচ্ছে। বিয়ের পর আরমান মায়াকে তাদের বাড়ি নিয়ে আসেনি। বিয়েটা মায়াদের বাড়িতেই হয়েছিল। কবুল বলার পর আর এক মুহূর্তও ওদের বাড়িতে থাকেনি। চলে গিয়েছিল নিজের ফ্ল্যাটে। আর বলেছিল ওই মেয়ে যদি ওদের বাড়িতে আসে তাহলে ওই বাড়িতে আর কোনোদিন পা দেবে না। সারা জীবনের জন্য পাড়ি দেবে বিদেশে। আরমানের মা চায়নি ছেলেকে হারাতে, তাই বাধ্য হয়েই মায়াকে তার বাবার বাড়িতেই রেখে এসেছিল। মায়াও অনেক ভেঙে পড়েছিল, কিন্তু নিজেকে শক্ত করে নিয়েছিল শুধুমাত্র ওর বাবার কথা ভেবে। ওর বাবার যে এই দুনিয়ায় আর কেউ নেই ও ছাড়া। মায়া গেটের সামনে গিয়ে দারোয়ানকে ডাক দিল। দারোয়ান মার পরিচয় জিজ্ঞাসা করতে মায়া কি উত্তর দেবে ভেবে পেল না। শুধু বলল মিস্টার আরমান তাকে আসতে বলেছিল, তার সাথে দরকার আছে। দারোয়ান কল করল আরমানের পার্সোনাল মেডকে। মেড যাওয়ার পারমিশন দিলে দারোয়ান গেট খুলে দিল। মায়া ভিতরে প্রবেশ করল। আর চারিদিকের সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল। রাজপ্রাসাদের মতো ডুপ্লেক্স বাড়ি। গেট থেকে সোজা মোরাম বিছানো রাস্তা কিছুটা গিয়ে 3 ভাগ হয়ে গেছে। মাঝখানে পানির ফোয়ারা। একটা রাস্তা গেছে বাড়ির মেন গেট পর্যন্ত। আর একটা গাড়ির গ্যারেজে। এবং আর একটা সুইমিং পুল ও বাগানের দিকে। বাগানে বিভিন্ন রকমের গাছ। আর সেই গাছে বিভিন্ন রং বেরঙের ছোট ছোট লাইট লাগানো। এটা রাত্রি বেলা হলেও চারিদিকে দিনের আলোর মতো স্পষ্ট। চারিদিকের সৌন্দর্য দেখে মায়া মুগ্ধ হয়ে গেল। চারিদিক দেখতে দেখতে এগিয়ে গেল বাড়ির মেন দরজার কাছে। কেন জানি মার আজ খুব ভয় করছে। কাঁপা কাঁপা হাতে কলিং বেলে চাপ দিল মায়া। আরমান নিজের রুমে সোফায় বসে আছে চোখ বন্ধ করে ও চোখের উপর এক হাত দিয়ে। কি হচ্ছে ওর সাথে ও কিচ্ছু বুঝতে পারছে না। আজ যখন ও ক্লাব থেকে বেরিয়ে অফিসে গেল, তখন অফিসে কোনো কাজেই মন বসাতে পারছিল না। বারবার শুধু মার বলা কথাগুলো মনে পড়ছিল। কেন জানি ও মানতে পারছিল না যে মায়া আজ অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাবে। সারাটা দিন ও নিজের কাজে মন বসাতে পারেনি। যেই মায়া ডিভোর্স লেটারের সাথে ওর দেওয়া টাকা ফিরিয়ে দিয়েছিল, সেই মায়া আজ নিজের ইচ্ছে পূরণের জন্য এই রাস্তায় নেমেছে, সেটা কিছুতেই মানতে পারছে না ও। কিভাবে মানবে? ও যে খুব ভালো করে বুঝতে পেরেছিল ওটা মার প্রথমবার ছিল। আর তার প্রমাণ ছিল বিছানায় লেগে থাকা ব্লাডের দাগ। কিন্তু মায়া যে বলছিল ও এর আগেও অন্যের সাথে। না না, আর কিছু ভাবতে পারছিল না আরমান। ওর মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। মায়া কেন ওকে মিথ্যা বলেছিল তাহলে? কেন ও নিজেকে আরমানের চোখে খারাপ বানাতে চাইছিল? কিচ্ছু বুঝতে পারছে না আরমান। তাই আর কোনো কিছু না ভেবে কল লাগিয়েছিল সেই ক্লাবের মালিককে। টাকা দিয়ে কিনে নিয়েছে মায়াকে 1 মাসের জন্য। মার আসার সময় হয়ে গেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আরমান সোফায় আতশোয়া হয়ে শুয়ে নিজের করা কাজের কথা ভাবছিল। আর বিরক্ত হচ্ছিল। ও কেন এত আগ্রহ দেখাচ্ছে মার বিষয়ে? কেনই বা রাগের মাথায় হুট করে মেয়েটাকে 1 মাসের জন্য কিনে নিল ও? আর কেনই বা মার সাথে রাগের মাথায় রাত কাটালো? কি থেকে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছে না। ও তো ক্লাবে কোনো মেয়ের সাথে রাত কাটানোর জন্য যায়নি। তাহলে ও তো ওর একটা ডিলের জন্য গিয়েছিল। ও তো মায়াকে ডিভোর্স দিয়েছিল ওর একমাত্র ভালোবাসা মাইশার জন্য। তাহলে কেন আবার এই মেয়েটাকে ওর জীবনে ঢুকতে দিল? ওর মাইশাকে কি ওর ঠকানো হলো না? মাইশা, ও তো এখনো ওর মাইশার কোনো খবর পায়নি। কোথায় আছে? কেমন আছে? আদেও কি এই দুনিয়ায় বেঁচে? না না, কি ভাবছে ও এসব? মাইশা আছে, কিচ্ছু হতে পারে না ওর দাঁড়ি। ঠিক একদিন খুঁজে পাবে ও ওর মাইশাকে। হঠাৎ দরজায় নক হওয়ার শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো আরমান। সোজা হয়ে বসে দরজার ওপাশে থাকা ব্যক্তিকে আসার অনুমতি দিয়ে বলল, কাম ইন। দরজা খুলে প্রবেশ করল আরমানের পার্সোনাল মেড রবি। এই রবি আরমানের সমস্ত কাজ করে। আরমানের খাওয়া দাওয়া, রুম গোছানো, কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত যাবতীয় কাজ রবি দেখাশোনা করে। বয়স 26-এর কাছাকাছি। রবি রুমে ঢুকে বলল, স্যার, যেই মেয়েটির আসার কথা ছিল উনি এসে গেছেন। আরমান বুঝতে পারল রবি মার কথা বলছে। আরমান বলল, ঠিক আছে, তুমি ওকে আমার রুমে পাঠিয়ে দাও। আর দরকার হলে আমি তোমায় ডেকে নেব। রবি, ওকে স্যার। এই বলে রবি নিচে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দরজায় আবারও নক হওয়ার আওয়াজ হয়। আরমান বুঝতে পারে এটা মাই হবে। আরমান আসার অনুমতি দিলে মায়া আস্তে করে দরজা খুলে রুমে প্রবেশ করে।
মার চোখ যায় সোফায় চোখ বন্ধ করে বসে থাকা আরমানের উপরে। আরমান, তো চলে এসেছো তুমি। অনেকটা লেট করে দিয়েছো। মায়া আরমানকে বলে, আমার বস আমাকে বলেছিল যে আপনি আমাকে 1 মাসের জন্য ভাড়া করেছেন, মিস্টার আরমান শাহরিয়ার। আমি জানতাম না যে আমার সার্ভিস আপনি এত পছন্দ করবেন। শুধু আপনার কারণে আমার অন্য ক্লায়েন্টরা খুবই হতাশ। আজ আমি অন্য কারোর সাথে যেতে চাইছিলাম। আমি তার জন্য অনেক প্রস্তুতিও নিয়েছিলাম, কিন্তু ক্লাবে পৌঁছে আমি জানতে পারি যে আমাকে আপনার কাছে আসতে হবে, তাই আমাকে অন্য ক্লায়েন্টদের সাথে আমার পরিকল্পনা বাতিল করতে হয়েছে। মায়া কথাগুলো নিজের মতো করে সাজিয়ে মিথ্যা বলে। এগুলো শুনে আরমান তার হাতের মুঠো শক্ত করে নেয়, উঠে এসে মার কাছে দাঁড়ায়। তারপর মায়াকে একবার উপর থেকে নিচ অবধি দেখে নিয়ে বলে, তাহলে তুমি আজকে এই পোশাক পরে অন্য কাউকে খুশি করতে যাচ্ছিলে বুঝি? আরমান ব্যঙ্গাত্মক গলায় একথা বলে, কারণ আজ মার পরনে ছিল সিম্পল থ্রি পিস, আবার মাথাতেও ওড়না দেওয়া। মায়া আমতা আমতা করে বলল, হ্যাঁ, আসলে আজ হোটেলে যাওয়ার কথা ছিল। আমি ওখানেই আমার ড্রেস চেঞ্জ করে নিতাম। একেবারে হট ড্রেস পরে তো আর বাইরে বের হওয়া যায় না। আরমান তাচ্ছিল্য হেসে বলে, ওহ তাই বুঝি? এই কাজ করতে লজ্জা লাগছে না? আর হট ড্রেস পরে বাইরে বের হতে লজ্জা লাগছ? বাহ, তোমারও লজ্জা বলতে কিছু আছে তাহলে। মায়া আরমানের কথায় কষ্ট পেলেও তা মুখে প্রকাশ করে না। মুখে হাসি নিয়ে মায়া বলে, ওহ মিস্টার, এসব কথা বাদ দিন, কাজের কথায় আসুন। আমি আমার কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরতে চাই। আরমানের মুখের অভিব্যক্তি আরো কঠিন হয়ে যায়। খুব তাড়া দেখছি তোমার এই কাজ করার জন্য। আচ্ছা যাও, আমার ডিনার নিয়ে আসো আমার রুমে। তোমার জন্য এখনো আমার ডিনার করা হয়নি। আর অবশ্যই নিজ হাতে রান্না করে আনবে। কথাটা শুনে মায়া যেন আকাশ থেকে পড়ল। হোয়াট? আমি মনে হয় ভুল শুনেছি, কি বললেন আরেকবার বলুন। আরমান চোখ সরু করে বলল, তুমি ঠিকই শুনেছ। আমি তোমাকে বলেছি আমার জন্য রান্না করে আনতে। মায়া ভ্রু কুঁচকে বলে, আমাকে কি আপনার বাড়ির মেয়ে মনে হয়? আমি তো এখানে রান্না করতে আসিনি। আমার কাজটা ঠিক কি আপনি খুব ভালো করে জানেন। তাই আমি আপনার জন্য রান্না করতে পারবো না। আরমান, আমি তোমাকে কিনছি পুরো 1 মাসের জন্য। আজ থেকে পুরো 1 মাস তুমি শুধু আমার বিছানায় থাকবে, আর এই 1 মাসে তোমাকে শুধু আমাকে খুশি করতে হবে। এই সময়ের মধ্যে অন্য কারো দিকে তাকাতেও পারবে না তুমি। তাই আমি যা বলবো চুপচাপ শুনবে। আরমান শাহরিয়ার মার কানের কাছে এসে খুব লোভনীয় কণ্ঠে কথাগুলো বলল, যার কারণে মার লোমকূপ দাঁড়িয়ে গেল। মায়া এক ঝটকায় আরমানের থেকে দূরে সরে এলো। তারপর রাগ নিয়ে বলল, হ্যাঁ আপনি আমায় কিনেছেন, কিন্তু এই কাজের জন্য তো নয়। আমার কাজ শুধু আপনাকে বিছানায় খুশি করা। আপনার বাড়ির কাজের লোক হয়ে তো আসেনি। আরমান, তুমি কি পেপারে সাইন করার সময় দেখনি ওখানে কি কি শর্ত দেওয়া ছিল? ওখানে স্পষ্ট করে বলা আছে এই 1 মাস আমি যা যা বলবো তোমাকে আমার সব কথা শুনে চলতে হবে। তাতে ঘর মুছায় হোক বা রান্না করা বা আমার জামা কাপড় ধোয়া, আমি যা যা বলবো সব তোমায় শুনতে হবে। মায়া অবাক হয়ে বলল, পেপার কিসের পেপার? কি সব বলছেন আপনি? এই কথা তো ছিল না। আরমান, এখানে আসার আগে কন্ট্রাক্ট পেপারে সাইন করে আসনি তুমি। তোমার বসু তোমার সাইন নেয়নি। আমার মনে হয় ওই পেপারটাও তোমার ওই ব্যাগে আছে। দেখে নিতে পারো। মার মনে পড়ে গেল পেপারে সাইন করার কথা। মায় যখন ক্লাব থেকে বেরিয়ে এসেছিল তখন ওর বসু আবারও ওকে কল করে ডাকে। মায়া গেলে মায়াকে একটা পেপার দেয় সাইন করার জন্য। মায়া জিজ্ঞাসা করলে ওর বসু জানায় ওদের ওখানে কাজ করলে এটাতে সাইন করতে হয়। মায়াও আর কোনো কিছু না ভেবে ওই পেপারে সাইন করে দেয়। সাইন করা হয়ে গেলে মায়াকে যেতে বলে। মায়াও চলে আসছিল, কিন্তু ক্লাব থেকে বেরোনোর আগেই ওর বসু আবারও ওর পিছু পিছু ছুটতে ছুটতে আসে আর একটা ফাইল ধরিয়ে দেয় মিস্টার আরমান শাহরিয়ারকে দেওয়ার জন্য। মায়া তাড়াতাড়ি ওর হাতে থাকা ব্যাগটা খুলে ফাইলটা বের করে। আর ফাইল থেকে বের করে সেই সাইন করা কাগজ। আর কাগজটা পড়ে দেখতেই মার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মায়া তাড়াতাড়ি ওর হাতে থাকা ব্যাগটা খুলে ফাইলটা বের করে। আর ফাইল থেকে বের করে সেই সাইন করা কাগজ। আর কাগজটা পড়ে দেখতেই মার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এটা একটা ডিল করা হয়েছে, যেখানে মায়াকে 50 লক্ষ টাকার বদলে 1 মাসের জন্য কিনে নেওয়া হয়েছে মার সম্মতিতে। এই 1 মাস আরমান যা যা বলবে মায়াকে সব শুনতে।
আর মায়া যদি এই ডিল ক্যান্সেল করতে চায় তাহলে মায়াকে 50 লক্ষ টাকা নেওয়ার বদলে 1 কোটি টাকা ফেরত দিতে হবে। মায়া আর ভাবতে পারছে না, মাথাটা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে। মায়া কাপা কাপা গলায় কোনোমতে বলল, কি? কিন্তু উনি তো আমায় মিথ্যা বলে সাইন করিয়েছিল। আর আর এই 50 লক্ষ টাকা তো আমি নিইনি, ফাঁসানো হয়েছে আমায়। আমি এই ডিল মানি না। আরমান, হ্যাঁ, 50 লক্ষ টাকা তুমি নাওনি ঠিক আছে, কিন্তু তোমার বসু তো নিয়েছে। আর তোমার বসু তোমাকে কি বলে সাইন করিয়েছে সেটা তোমাদের ব্যাপার। আমি তো কাগজে সব শর্ত লিখেই দিয়েছি, এখন তুমি যদি শর্ত না পড়ে সাইন করো এতে তো আমার কিছু করার নেই। আরমান কথাগুলো বলতে বলতে মায়ের হাত থেকে ডিলের পেপারটা কেড়ে নিল। মায়া তো স্তব্ধ হয়ে গেছে। ওর সাথে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। কিভাবে ও এই লোকটার সাথে থাকবে, যে ওর সাথে সংসার না করেই ডিভোর্স দিয়ে দিয়েছে। আর মায়া তো ভালোবেসে ফেলেছিল এই লোকটা। তাহলে কি করবে ও এখন? না, কিছুতেই ও এই লোকটার সাথে থাকতে পারবে না। মায়া আর কোনো কিছু না ভেবে ওর ব্যাগ থেকে মোবাইল বের করে কল লাগালো ক্লাবের বসকে। ওপাশ থেকে কল রিসিভ হতেই মায়া বলে উঠল, মায়া স্যার, কিভাবে পারলেন আমার সাথে এভাবে প্রতারণা করতে? কেন আমাকে মিথ্যা বলে সাইন করালেন পেপারে? ওপাশ থেকে ক্লাবের বসু বলে উঠল, কিসের কথা বলছো মিস মায়া? মায়া গলায় ঝাঁঝ নিয়ে বলল, যেই কন্ট্রাক্ট পেপারে আমার সাইন নিয়ে আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন 50 লক্ষ টাকার বদলে আরমান শাহরিয়ারের কাছে, তার কথা বলছি। ক্লাবের বস, আমি তো বলেছিলাম যে আমাদের এখানে এই কাজ করলে পেপারে সাইন করতে হয় দাঁড়ি। হ্যাঁ, কারোর সাথে এক রাত কাটালে সাইন করতে হয় না, তবে কোনো ক্লায়েন্ট যদি কাউকে 1 সপ্তাহ বা তারও বেশি দিনের জন্য বুকিং করে তাহলে আমরা পেপারে সাইন করিয়ে নিই। মায়া অসহায় গলায় বলল, স্যার, আমি এই কাজটা করতে পারবো না। আপনি ওনার টাকা ফিরিয়ে দিন। ক্লাবের বসও অবাক হয়ে বলল, হোয়াট? কি বলছো এটা তুমি? এটা কোনোভাবেই সম্ভব না। আমি ওনার থেকে টাকা নিয়ে নিয়েছি। আর কাগজটা তুমি পড়ে দেখোনি সেটা তোমার ব্যাপার। আমরা তো আর জোর করে সাইন করাইনি। আর কাগজটা পড়ে দেখেছো তো? ডিল ক্যান্সেল করলে ওনাকে 1 কোটি টাকা ফেরত লাগবে। আর আমি নিয়েছি 50 লক্ষ টাকা। তাই ওনাকে আমি 1 কোটি টাকা দিতে পারবো না। আর তোমাকেও এই 1 মাসের জন্য 50 লক্ষ টাকা দেওয়া হবে। তোমার তো ভাগ্য ভালো যে তুমি আরমান শাহরিয়ারের মতো একজন ক্লায়েন্ট পেয়েছ। সব মেয়েরা এই সুযোগের জন্য মুখিয়ে থাকে আর তুমি পেয়ে হারাতে চাইছো। মায়া, কিন্তু স্যার, তাই বলে আমি ওনার বাড়ির কাজের লোকের মতো কাজ করব? ক্লাবের বসো, হ্যাঁ, কাগজে তো লেখাই আছে উনি যা বলবেন তোমাকে সব শুনতে হবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে উনি যা বলছেন করো। মায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উনি ফোনটা কেটে দিলেন। আরমান এতক্ষণ সোফায় বসে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে মার কথা শুনছিল। কল কেটে দিতেই আরমান সিগারেটটা অ্যাশট্রেতে গুজে দিয়ে মার কাছে উঠে আসলো। তারপর মার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলল, ভয় লাগছে মিস মায়া তালুকদার। ভয় নেই, আমি শুধু তোমায় দিয়ে আমার সমস্ত কাজ করাবো, তোমার গায়ে হাত দেব না। মনে নেই বলেছিলাম, এই আরমান শাহরিয়ার যেই শরীরে একবার হাত দেয় সেই শরীরে দ্বিতীয়বার আর হাত দেয় না। আমি তোমায় কাজের লোক বানিয়ে রাখতে চাই। তাই ভয় নেই। তুমি তো আবার নিজের শখ পূরণের জন্য সবকিছু করতে পারো আর এই কাজ করতে পারবে না। আর এই কাজের জন্য যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হবে তোমায়। মায়া মনে মনে ভাবল, এই কাজটা করাই ভালো হবে ওর জন্য। এই কাজটা করলে ওকে তো আর বিভিন্ন পুরুষের বিছানায় যেতে হবে না। হ্যাঁ, ওর একটু কষ্ট হবে, যেহেতু আরমানকে ও ভালোবাসতো। না, ও ওর বাবার জন্য সব কষ্ট সহ্য করে নেবে। এই কাজটাই ভালো হবে ওর জন্য। মায়া, আমি রাজি। আমায় কি করতে হবে বলুন? আরমান, বাহ, এই তো এটাই আমি চাইছিলাম দাঁড়ি। তোমার জন্য আমার এখনো ডিনার করা হয়নি। যাও, গিয়ে আগে রান্না করে আনো। ওয়েট রুবিকে ডাকি, ও তোমাকে সব কাজ বুঝিয়ে দেবে। এই বলে আরমান ইন্টারকমে রবিকে কল করে ওর রুমে আসতে বলে, সোফায় গিয়ে ল্যাপটপ কোলে নিয়ে বসল। কিছুক্ষণের মধ্যেই আরমানের ঘরের দরজায় নক হলো। আরমান আসার অনুমতি দিলে রবি রুমে প্রবেশ করল। আরমান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রবির দিকে তাকিয়ে বলল, আরমান, রবি, ওর নাম মায়া, আজ থেকে তোমার জায়গায় ও কাজ করবে। তুমি ওকে সব কাজ বুঝিয়ে দাও। রবি এটা শুনে ভীতু গলায় বলল, কিন্তু স্যার, উনি আমার জায়গায় কাজ করলে আমার কি হবে? আমি কোথায় যাব? বাড়িতে আমার অসুস্থ বাবা মা।
রবির কথার মাঝে আরমান ওকে থামিয়ে দিয়ে বলল, আরে থামো থামো, তোমার কাজ কেড়ে নিচ্ছি না আমি, তুমি তোমার মাইনে পেয়ে যাবে। তোমায় আমি 1 মাসের জন্য কাজ থেকে ছুটি দিচ্ছি, তার জায়গায় ও কাজ করবে। আর তুমি তোমার এই 1 মাসের মাইনেও পেয়ে যাবে, চিন্তা নেই। রবি, কিন্তু স্যার আমার তো ছুটির দরকার নেই, আমি আমার কাজগুলো করে নিতে পারবো। আরমান কিছুটা রাগান্বিত হয়ে বলল, রবি আমার এটা একদম পছন্দ না যে কেউ আমার কথার উপরে কথা বলবে। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো, এটা আমার অর্ডার। যাও উনাকে রান্নাঘরটা দেখিয়ে দাও, উনি আমার জন্য রান্না করবে। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মার দিকে ঘুরে বলল, আর হামায়া তোমাকে বলছি, তোমার হাতে সময় আছে মাত্র 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে রান্না করতে হবে। আর রবি, তুমি বিশেষভাবে খেয়াল রাখবে যেন ওকে কেউ সাহায্য না করে। রবি মাথা নেড়ে সায় জানায়। তারপর মার দিকে তাকিয়ে বলে, আপনি আসুন আমার সাথে। এই বলে রবি এগিয়ে যায় দরজার কাছে। মায়াও যায় রবির পিছনে। আর আরমান তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। ওরা বেরিয়ে গেলে আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপ সেন্টার টেবিলে রেখে মাথা এলিয়ে দেয় সোফায়। ও কিছুতেই বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। কেন মেয়েটাকে এভাবে কিনে নিল ও? শুধুই কি শাস্তি দেওয়ার জন্য? কিন্তু কিসের শাস্তি দিতে চাইছে ও মেয়েটাকে? এই সবই ভাবছিল আরমান। ঠিক তখনই ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আবিরের নাম। আবির ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আবিরের মা বাবা কেউ নেই, ও অনাথ। কলেজে আরমান আর আবির একই সাথে পড়াশোনা করেছে। তারপর আরমান বিদেশে চলে যায়। কিন্তু আবিরের সাথে যোগাযোগ ছিল। আরমান বিজনেসে জয়েন করলে আবিরকেও ডেকে নেয় ওর সাথে। আবির আগে ভাড়া বাড়িতে থাকতো, এখন আরমানদের বাড়িতেই থাকে। আরমানের দাদুই জোর করে নিয়ে এসেছিল। আবির আরমানের কম বন্ধু বেশি। আরমান ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলে উঠল, কংগ্রাচুলেশন ভাই, মিটিংটা সাকসেসফুল হয়েছে, ডিলটাও পেয়ে গেছি আমরা। আরমান, ওকে? আবির, কি ওকে? এত বড় একটা ডিল পাইয়ে দিলাম আমি, আর শুধু ওকে? অন্তত একটা থ্যাঙ্কস জানা। আরমান মেজাজ দেখিয়ে বলল, পারবো না থ্যাঙ্কস বলতে, পারলে ডিল ক্যান্সেল করে দে। আবির অবাক হয়ে বলল, আরে কি ব্যাপার, মেজাজ এত গরম কেন? আরমান, রাখ তো তোর ফালতু কথা, কাজের কথা বল। মাইশার কোনো খবর পেয়েছিস? আবির, আমি এত বড় একটা মিটিং সাকসেসফুল করলাম আর এটা তোর ফালতু কথা মনে হচ্ছে? সব সময় শুধু মাইশা, মাইশা, আর মাইশা। তোর মাইশা জাহান্নামে। আরমান, আবির, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আবিরকে পুরো কথা শেষ করতে না দিয়ে আরমান চিল্লিয়ে উঠল। আবির বুঝতে পারল ও কি বলতে যাচ্ছিল, তাই ছোট করে উত্তর দিল, আবির, সরি, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। আর কিছু না বলেই আবির ফোনটা কেটে দিল। আরমান রাগে ফোনটা ছুঁড়ে মারল সোফার উপর। তারপর 2 হাত দিয়ে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল। শাহরিয়ার ম্যানশনের বিশাল রান্নাঘরে রান্না করছে মায়া। রান্নাঘরটাও ভীষণ সুন্দর। রান্নার কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম রাখা। মায়া কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখল। তারপর লেগে গেল কাজে। রবি কোথায় কি আছে সব কিছু দেখিয়ে দিল। মায়া এই 30 মিনিটে কি রান্না করবে ভেবে পেল না, যদিও রান্নাটা ভালোই করে। তাই ফ্রিজ থেকে সবজি বের করে ডালে চালে করার সিদ্ধান্ত নিল। মনে মনে একবার ভাবল, উনি বড়লোকের রাজপুত্র, আবার খিচুড়ি খাইত। তারপর ভাবল, খেলে খাক, না খেলে না খাক, ওর তাতে কি, দিয়েছে তো আধ ঘন্টা সময়। একমাত্র এটাই রান্না করা সহজ হবে ওর জন্য। আর মায়া খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাতে শীতকালই হোক বা গ্রীষ্ম বা বর্ষা। এটা ওর ফেভারিট খাবার, তাই প্রথমে এই খিচুড়ি রান্না করার কথাই ওর মাথায় এসেছে। মায় মাথা থেকে ওড়না খুলে তা কোমর পেঁচিয়ে নিল একদম কাজের বুয়াদের মতো। তারপর একমনে লেগে গেল রান্নার কাজে। এদিকে বাড়ির বাকি সার্ভেন্টরা তো অবাক হয়ে দেখছে মায়াকে। ভাবছে এত সুন্দর দেখতে একটা মেয়ে ওদের রান্নাঘরে কোথা থেকে টপকালো। রবিও অবাক হয়ে দেখছে মায়াকে। ভাবছে, গোলগাল পুতুলের মতো মেয়েটার এই কাজের দরকার পড়ল কেন? মেয়েটার কি বাবা মা নেই? নাকি ওই মেয়েটাও কোনো অসহায় পরিবারে? কি তার পরিচয়? আর স্যার তো ওকে রান্না করতে দেয় না। রান্না করার জন্য তো শেফ আছে বাড়িতে। আর স্যার তো বলল, ওর জায়গায় আজ থেকে কাজ করবে। তাহলে ওকে কেন রান্না করতে দিল? স্যার তো সবার হাতের রান্না খেতে পারে না। তাহলে 30 মিনিটের জায়গায় 35 মিনিট লেগে গেল সব কিছু রেডি করতে। রবি আরমানকে কল করে জানালো রান্না হয়ে গেছে।
খাবার কি ঘরে নিয়ে যাবে নাকি ডাইনিংয়ে খাবে? আরমান জানালো সে নিচে আসছে। কিছুক্ষণের মধ্যেই আরমান নিচে এসে ডাইনিংয়ে বসল। মায়া এসে খাবার সার্ভ করতে শুরু করলো। আরমান তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, 5 মিনিট লেট। এই লেট করা মানুষদের আমি একদম পছন্দ করি না। মায়া মুখ ছোট করে বলল, সরি স্যার, এরপর থেকে আর হবে না। আরমান প্রথমেই খিচুড়ির গন্ধ পেয়ে ভাবল ভালো কিছুই রান্না করেছ হয়তো। দারুণ সুন্দর গন্ধ উঠছে। কিন্তু সার্ভ করা শেষ হতেই আরমানের চক্ষু চড়ক গাছ। আরমান, হোয়াট ননসেন্স! কি এটা? খিচুড়ি? আমি তো এসব খাই না। কিসব রান্না করেছ তুমি? মায়া, কিন্তু আপনি তো আমায় কি খাবেন বলেননি। আপনি শুধু আমায় 30 মিনিট সময় দিয়েছিলেন আর তার মধ্যে রান্না করে আনতে বলেছিলেন। আমি তো আর জানি না আপনি কি খান আর কি না খান। তাই আমি আমার মতো রান্না করেছি। আরমান প্রচণ্ড বিরক্তি নিয়ে রবির দিকে তাকিয়ে বলল, রবি, তুমি কোথায় ছিলে? তুমি জানো না আমি এসব খাই না। রবি মাথা নিচু করে বলল, সরি স্যার দাঁড়ি। আপনি শুধু আমাকে ওনাকে রান্নাঘরটা দেখিয়ে দিতে বলেছিলেন। আর বলেছিলেন উনি রান্না করবেন। আমি যেন বাড়তি কথা না বলে আপনার অর্ডার ফলো করি। আরমান এবার রাগে কি করবে নিজে ভেবে পেল না। নিজেই নিজের মাথা চেপে ধরল। প্রচণ্ড বিরক্ত লাগছে সবকিছু। মায়া তখনও চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। ও নিজেও ভেবে পাচ্ছে নাও এখন কি করবে। ঠিক তখনই শাহরিয়ার ম্যানশনের কলিং বেল বেজে উঠল। এটাই সুযোগ রবির এখান থেকে কেটে পড়ার। ও গিয়ে দরজা খুলে দিল। রুবিকে এক পলক দেখে নিয়ে দরজা দিয়ে প্রবেশ করল আবির। তারপর সোজা ডাইনিংয়ের দিকে আসতে আসতে রবিকে উদ্দেশ্য করে বলল, রবি, আমাকে এক কাপ কফি দিও প্লিজ। আই এম সো টায়ার্ড। এরপর সোজা গিয়ে ডাইনিং টেবিলে আরমানের মুখোমুখি চেয়ারে বসল। তারপর কোনো দিকে না তাকিয়ে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে শুরু করল। পানি খেতে ওর মনে হলো আরমানের থেকে কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাই পানি খেতে খেতেই চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো। আর তাকাতেই ও ভূত দেখার মতো চমকে লাফিয়ে উঠল চেয়ার থেকে। আর সাথে সাথে ওর মুখের সব পানি ফুস করে বেরিয়ে গেল দাঁড়ি। হাতে থাকা গ্লাস গিয়ে পড়ল কিছুটা পায়ে আর কিছুটা মেঝেতে। তাই গ্লাস ভেঙে পাটাও কিছুটা কেটে গেল। কিন্তু তবুও ব্যথা লাগার কোনো অনুভূতি আবিরের মুখে দেখা গেল না। তার বদলে ওর মুখে আছে অবাকের শেষ পর্যায়ে পৌঁছানোর ছাপ। হা করে তাকিয়ে আছে ও মার মুখের দিকে। এদিকে মায়াও প্রথম থেকে আবিরের কর্মকাণ্ড দেখছিল। হঠাৎ ওর দিকে তাকাতেই এভাবে চমকে ওঠা আর গ্লাস পড়ে যাওয়ার আওয়াজে নিজেও চমকে উঠল। এদিকে রবির রান্নাঘরে ব্যস্ত ছিল আবিরের জন্য কফি বানাতে। কিন্তু গ্লাস ভাঙার শব্দ শুনে ছুটে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। এভাবে আবিরকে অবাক হয়ে মার দিকে তাকিয়ে থাকতে দেখে ও নিজেও বুঝল না ঘটনা কি। কিন্তু যখনই আবিরের পায়ের দিকে নজর গেল তখন আঁতকে উঠল রবি। রবি, স্যার, আপনার পা! বলেই ছুটে গিয়ে আবিরের পায়ের কাছে বসে পায়ের কাছ থেকে কাঁচ সরিয়ে নিজের গায়ে থাকা ওড়না দিয়ে চেপে ধরল রবি। সাথে সাথে ব্যথায় ককিয়ে উঠল আবির। আবির, আহ! ওর পায়ের কাছে কেউ আছে বুঝতে পেরে নিচের দিকে তাকালো। দেখল রবি ওর পায়ের কাছে বসে আছে। তাই রবির দিকে তাকিয়ে বোকা বোকা গলায় প্রশ্ন করল, কি হয়েছে? রবি, স্যার, আপনার পা কেটে গেছে। রক্ত বের হচ্ছে। আবিরের মুখ থেকে তখনও অবাকের রেশ কাটেনি। ও যেন এই দুনিয়ায় নেই। আবারও বোকা বোকা গলায় প্রশ্ন করল, আবির, কেটে গেছে? কিন্তু কি করে কাটল? রবি আবিরের এমন বোকা বোকা ভাব দেখে নিজেই অবাক হয়ে গেল। হঠাৎ করে কি হলো কিচ্ছু বুঝতে পারছে না। মায়া আবিরের পা কেটে গেছে শুনে ও নিজেও এসে আবিরের পাশে দাঁড়ালো পায়ের অবস্থা দেখার জন্য। কিন্তু আবির ওর পাশে কেউ দাঁড়িয়েছে বুঝতে পেরে পাশে তাকালো। আর সাথে সাথে আবারও চমকে উঠল। আবির, ভূত! ভূত! ভূত না হহ! ভা! ভা! ভাবিননি! আবিরের চিৎকারে মায়া আবারও ভয় দুপা পিছিয়ে গেল। রবিও অবাক হলো মায়াকে দেখে আবিরকে এমন করতে দেখে। আবিরের ভাবিননি ডাকটা ওর মাথায় ঢুকল না। কিন্তু এত সবকিছুর মধ্যে ও আর এটা নিয়ে মাথা ঘামালো না। আরমান প্রথমে থেকেই আবিরের কাজকর্ম দেখছিল। এমনিতেই ও রেগে ছিল। আবিরের এই অতিরিক্ত অবাক হওয়া দেখে আরো রেগে বোম হয়ে গেল। টেবিলে চাপড় দিয়ে চিৎকার করে উঠল, এনো ইজ এনো! বন্ধ কর তোর ড্রামা আবির। রুবি, আমি রুমে গেলাম। তুমি আমার জন্য স্যুপ বানিয়ে আনো। এই বলে আরমান চলে গেল উপরে। আর রুবি আগে ছুটে গেল নিজের রুমে। আবির তখনও অবাক। ও কি বলবে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না।
মায়াকে এই বাড়িতে দেখে ওর কি বলা উচিত ও বুঝতে পারছে না। তখনই রবি আবারও ছুটে এলো ওদের কাছে। তারপর মার হাতে একটা ফার্স্ট এড বক্স ধরিয়ে দিয়ে বলল, প্লিজ মায়া, তুমি ওনার পাটা একটু ড্রেসিং করিয়ে দাও। আমি স্যারের জন্য স্যুপ বানিয়ে আনি, না হলে স্যার ভীষণ রেগে যাবে। মায়া, ঠিক আছে আপু। তারপর আবিরের দিকে তাকিয়ে বলল, আসুন ভাইয়া, বসুন, আমি ড্রেসিং করিয়ে দিচ্ছি। পা থেকে অনেক রক্ত ঝরছে। আবির নিজেকে সামলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সোফায় গিয়ে বসল। মায়াও গেল আবিরের পিছনে। তারপর আবিরের পায়ের কাছে বসে ড্রেসিং করতে শুরু করলো। আবির সিরিয়াস ভঙ্গিতে মার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি এখানে কি করছো ভাবিমনি? মায়া ভাবলেশহীনভাবে বলল, ওই ডাক্তার আর আমার সাথে যায় না ভাইয়া, তাই আমার নাম ধরে ডাকলেই ভালো হবে। আবির, এটা আমার প্রশ্নের উত্তর নয়। আচ্ছা ঠিক আছে, নাম ধরেই ডাকবো তোমার বড় ভাই হিসাবে। আগে বলো তুমি এখানে কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। মায়া, বাড়ির সার্ভেন্টের কাজের জন্য এসেছি এখানে। আমার একটা কাজের দরকার ছিল। আপনার স্যার আমায় কাজ দিয়েছে, তাই এখানে আসা। আবির অবাক হয়ে বলল, হোয়াট? তোমার কাজের দরকার ঠিক আছে, কিন্তু এই বাড়ির সার্ভেন্টের কাজ করার কি দরকার? তুমি তো অনেক দূর পড়াশোনা করেছো। আর তুমি না একটা কোম্পানিতে জব করতে? মায়, হ্যাঁ ভাইয়া, জব করতাম কিন্তু এখন করি না। আর আপনার স্যার অনেক মোটা টাকা মাইনে দেবে, তাই এই কাজ করা। আবির, না মায়া, তুমি আমায় পুরো কথা বলছো না। কিছু তো একটা ব্যাপার নিশ্চয় আছে, যেটা তুমি আমার থেকে লুকিয়ে যাচ্ছ। তোমার মতো মেয়ে তার এক্স হাজবেন্ডের কাছে আসবে কাজ করতে, এটা আমার বিশ্বাস হয় না। আবির মায়া একে অপরকে আগে থেকেই চিনে। কারণ ওদের বিয়ের পর এই বাড়ি থেকে আরমানের দাদা আর আবির যেত মায়াদের বাড়ি মার খোঁজ নিতে। তারপর আরমানের দাদা মারা গেলে আবির একাই যেত মার খোঁজ নিতে। খোঁজ নিতে বললে ভুল হবে, মার ভরণ পোষণের টাকা দিতে যেত। মায়া জানতো ওই টাকা আরমান পাঠায়, তাই ও হাত পেতে নিয়েও নিত। কারণ ও যে আরমানকে একেবারে মন থেকে স্বামী বলে মেনে নিয়েছিল। মায়া টাকা নিত ঠিকই, কিন্তু সেই টাকা কোনোদিনও খরচ করেনি। পুরো টাকাটা জমিয়ে রেখেছিল। ডিভোর্সের কাগজ পাঠানোর সময় তার সাথেও কিছু টাকাও পাঠিয়েছিল আরমান। কিন্তু সেই টাকার সাথে আগের দেওয়া টাকাগুলোও ফেরত পাঠিয়েছিল মায়া। শেষবার ডিভোর্সের কাগজ নিয়ে আবিরই গেছিল মায়াদের বাড়ি। এরই মধ্যে রবি আরমানকে স্যুপ নিয়ে এসে জানায় আরমান মার থাকার ব্যবস্থা করতে বলেছে। আর যেহেতু মার কোনো জামা কাপড় সাথে নিয়ে আসেনি, তাই রবির জামা দিয়ে এখন কাজ চালাতে বলেছে। কাল ওর জামা কাপড়ের ব্যবস্থা করে দেবে। মায়া এগুলো শুনে অবাক হয়ে যায়। এখন ওকে এই বাড়িতেও থাকতে হবে। কিন্তু ও এই বাড়িতে কিভাবে থাকবে? না, ও এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। মায়া আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া প্লিজ, আপনি আপনার স্যারকে বোঝান। আমি এই বাড়িতে থাকতে পারবো না। আবির ভ্রু কুঁচকে বলল, কিন্তু তুমি তো বললে তুমি এই বাড়িতে কাজ করতে এসেছো। আর এই বাড়ির সব সার্ভেন্টরাই এই বাড়িতেই থাকে। না মানে বাড়িতে না, ওদের সবার জন্য বাড়ির বাইরে সার্ভেন্ট কোয়ার্টার আছে। শুধুমাত্র রবি এই বাড়িতে থাকে। তাই তুমি যদি এই বাড়ির সার্ভেন্ট হয়ে কাজ করো, তাহলে তোমাকেও এই বাড়িতে থাকতে হবে। মায়া ব্যাকুল হয়ে বলে উঠল, না ভাইয়া, এটা হয় না। আপনিই বলুন, আমাকে এখানে দেখে আপনার কি অবস্থা হয়েছিল, তাহলে এই বাড়ির লোকেরা যদি আমায় এখানে দেখে তাহলে তাদের অবস্থাটা কি হবে? এমনিতেই আমি চিন্তায় আছি, এই বাড়ির সবাই আমাকে এখানে কাজ করতে দেখলে কি রিয়াকশন দেবে। তার উপরে এখানে থেকে কাজ করাটা অনেক বড় ব্যাপার। এদিকে রবি ওদের দুজনকে এত স্বাভাবিকভাবে কথা বলতে দেখে অবাক হয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে আবির স্যার মায়াকে দেখে আকাশ থেকে পড়ার রিয়াকশন দিচ্ছিল, আর এখন কি সাবলীলভাবে কথা বলছে। রবি আমতা আমতা করে বলেই ফেলল, রবি, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আপনারা একে অপরকে আগে থেকেই চিনেন। আর বাড়ির সবাই ওনাকে দেখে কি বলবে? মানে আমি কিছুই বুঝতে পারছি না। আর বাড়ির সবাই তো কাল সকালে ফিরে আসবে। বড় ম্যাম কল করেছিলেন আমায়। হয়ে গেল। মায়া যতটা সাহস সঞ্চয় করে এই বাড়িতে ঢুকেছিল, তা হাওয়ায় ভেসে উড়ে গেল। এই পরিবারের সবাই একটা ফ্যামিলি ট্যুরে গেছে। আর যেহেতু বিখ্যাত বিজনেসম্যানের পরিবার, তাই নিউজে বড় বড় করে দেখানো হয়েছিল। আর সেই নিউজ দেখেই মায়া এই বাড়িতে আসার সাহস পেয়েছিল। মায়া ভেবে এসেছিল এক, আর হয়ে গেল আর এক।